প্রিয় শিক্ষার্থীরা, আবারও একটি ক্লাস নিয়ে হাজির হলাম। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো। সবসময় সেটাই আশা থাকে, তোমরা যেখানে থাকো, যেভাবে থাকো, ভালো থাকো, নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলো। তো আজকে আমরা আবার একটি অনলাইন ক্লাস করতে যাচ্ছি। আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অসীম কুমার ঢালি, সহকারী শিক্ষক, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, খুলনা। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা বিষয়ের ষষ্ঠ অধ্যায় আলোচনা করব। মূলত এখানে আংশিক পার্ট 8 ও 9। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, আমরা পূর্বের পাঠগুলো যেহেতু করেছি, সেখানে আমাদের ষষ্ঠ অধ্যায়ে মূলত আসন আছে। তো আজকে পার্ট 8 ও 9 নিয়ে আমরা যখন আলোচনা করব, সেখানে দেখো তোমরা চিত্রে দেখতে পাচ্ছ এটা আসলে কোন আসনের ছবি। তোমাদের বইয়েও এরকম ছবি দেওয়া আছে, তোমরা নিশ্চয়ই ধারণা করেছো। হ্যাঁ, এটা অর্ধকূর্মাসন। তো কথা না বলে আর শুরু করা যাক আজকের পাঠ অর্ধকূর্মাসন। প্রথমে আমরা আসলে জানতে চাই যে শিখন ফলটা কি। আজকের পাঠ শেষে তোমরা কি শিখতে পারবে এ সম্পর্কে একটা ধারণা দেয়া থাকে। তো এই পাঠ শেষে তোমরা মূলত অর্ধকূর্মাসনের ধারণা ব্যাখ্যা করতে পারবে, অর্ধকূর্মাসন অনুশীলন করতে পারবে, অর্ধকূর্মাসনের প্রভাব বর্ণনা করতে পারবে। তো প্রথমেই আসে অর্ধকূর্মাসন ধারণা। অর্ধকূর্মাসন ধারণা, তোমাদের কি ধারণা আছে এ বিষয়ে? কোনো অনেকেরই ধারণা আছে। দেখো, অর্ধকূর্মাসন ধারণা, যে আসনে আসনকারীর দেহ দেখতে অনেকটা কচ্ছপের পিঠের মতো, তাকে মূলত আমরা অর্ধকূর্মাসন বলি। দেখো ছবিতে, এবং দুইটা ছবি পাশাপাশি যে রাখা হয়েছে, এখানে কিন্তু দেখাই যাচ্ছে যে আসনটি করার পরে ব্যক্তির শরীরের কিন্তু কচ্ছপের পিঠের মতো আকৃতি ধারণ করে আর কি, এবং হাত দুটো সামনে প্রসারিত থাকার কারণে সেটা অনেকটাই কচ্ছপের মতো দেখায়। এই জন্য এই আসনটার নাম অর্ধকূর্মাসন করা হয়েছে। তাহলে আরেকবার আমরা মিলিয়ে নিই যে যে আসনে আসনকারীর দেহ দেখতে অনেকটা কচ্ছপের পিঠের মতো, তাকে আমরা অর্ধকূর্মাসন বলবো। এবার আসো আমরা জেনে নিই যে অর্ধকূর্মাসন অনুশীলন কিভাবে করা যায়, বা অনুশীলন পদ্ধতিটা আসলে কি। আমরা পূর্বেই বেশ কয়েকটি আসন অনুশীলন পদ্ধতি শিখেছি। আজকে অর্ধকূর্মাসন অনুশীলন পদ্ধতি শিখব। আশা করি সবাই মনোযোগ দিয়ে বিষয়গুলো লক্ষ্য করবে, তা না হলে কিন্তু আসনটি তোমরা অনুশীলন করতে পারবে না। তো প্রথমেই যে বিষয়টি আসে সেটা হচ্ছে হাঁটু গেড়ে বসতে হবে। প্রথমেই কিন্তু আমাদের হাঁটু গেড়ে বসতে হবে একটি সমতল জায়গায়। তারপর আমরা কি করব, তারপরে দুই হাঁটু আর দুই পায়ের পাতা জোড়া করে রাখবো, অর্থাৎ এমনভাবে আমরা বসবো যেন দুই হাঁটু এবং দুই পায়ের পাতা জোড়া লেগে থাকে। এরপরে আমরা কি করব, একটা জিনিস খেয়াল করব, যেন যে যখন আমরা দুই পা এবং দুই পায়ের পাতা এবং হাঁটু জোড়া আকারে থাকবে, ঠিক সেই সময় আমাদের নিতম্ব থাকবে ঠিক গোড়ালির উপরে, একই সাথে পায়ের তলা উপর দিকে ফেরানো থাকবে। এ বিষয়টি কিন্তু নিশ্চিত হতে হবে যে আমাদের পায়ের তলা যেন উপরের দিকে ফেরানো থাকে। এরপরে হাত দুটো সোজা করে দুই কানের পাশ দিয়ে মাথার উপরে তুলতে হবে। ঠিক যেভাবে তোমরা বসে আছো ওভাবেই জাস্ট হাত দুটোকে সামনে প্রসারিত করতে হবে এবং মাথার উপরে তোলার চেষ্টা করতে হবে। তুলে কি করতে হবে, সোজা সামনের দিকে বাড়িয়ে দিতে হবে। চিত্রে কিন্তু তোমরা বিষয়টি দেখতে পাচ্ছ। এরপরে কি করতে হবে, হাঁটু থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত সমস্ত অংশ কিন্তু মাটিতে লেগে থাকবে। এই বিষয়টি খেয়াল করতে হবে যে আমাদের হাঁটু থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত এই সমস্ত অংশটা যেন মাটিতে সমান্তরালভাবে লেগে থাকে। মেরুদণ্ড সোজা থাকবে, যত সম্ভব মেরুদণ্ড সোজা রাখার চেষ্টা করতে হবে। মেরুদণ্ড এই আসনে মূলত মেরুদণ্ড সোজাই থাকে, বাঁকা হওয়ার কোনো সুযোগই নাই।
কেননা যেহেতু তোমরা দুই হাত সামনের দিকে প্রসারিত করে রাখবে, হাত দুটো কানের সাথে লেগে থাকবে। এ বিষয়টা কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে যেন সামনে প্রসারিত করা হাত দুটোর কানকে টাচ করে যায়, অর্থাৎ কানের সংস্পর্শে থাকে। এটা ঠিক করতে হবে আমাদের। এবং নমস্কারের ভঙ্গিতে কিন্তু দুই হাতের তালু লেগে থাকবে, অর্থাৎ নমস্কারের ভঙ্গিতে হাত দুটো সামনে অগ্রসর করে একটি হাত দিয়ে কিন্তু অন্য হাত ধরে রাখতে হবে। এরপরে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে এই অবস্থায় নিশ্চল হয়ে কিন্তু তোমাদের 30 সেকেন্ড থাকতে হবে। কত সময় থাকতে হবে? 30 সেকেন্ড। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে যথাসম্ভব প্রসারিতভাবে শ্বাস প্রশ্বাস নিতে হবে এবং নিশ্চল হয়ে, মানে নড়াচড়া করা যাবে না, এভাবেই কিন্তু 30 সেকেন্ড থাকতে হবে। এরপরেই হাত পা সোজা করে তোমরা 30 সেকেন্ড বিশ্রামে চলে যাবে, অর্থাৎ শবাসনে 30 সেকেন্ড বিশ্রাম নেবে। তোমরা জানো যে প্রত্যেকটি আসন করার পরে আমরা শবাসনে কিছু সময় বিশ্রাম নিতে হয়। তো এই আসনটি করার পরে কিন্তু হাত পা সোজা করে 30 সেকেন্ড শবাসনে বিশ্রাম নিতে হবে। এইভাবে কিন্তু এই এতক্ষণে যা করলে তোমরা, এটা কিন্তু একবার হলো। এভাবে কিন্তু আসনটি 3 বার অনুশীলন করতে হবে। কতবার অনুশীলন করতে হবে? 3 বার। এই আসনটি এভাবে মূলত 3 বার অনুশীলন করতে হবে। এখানে একটি বিষয় উল্লেখ্য যে উচ্চ রক্তচাপ আছে যাদের, এমন রোগীদের কিন্তু এই আসন করা যাবে না। এটা কিন্তু সম্পূর্ণ নিষেধ। উচ্চ রক্তচাপ আছে এমন রোগীদের এই আসন করা একেবারেই নিষেধ, এটা করা যাবে না। বিষয়টি কিন্তু তোমাদের জানতে হবে। এখন তোমাদের জন্য একটি একক কাজ। তোমরা নিশ্চয় প্রস্তুত আছো। এতক্ষণে আমরা যে বিষয়গুলো শিখলাম মনোযোগ সহকারে অবশ্যই সবাই শুনেছো আমি আশা করি। এখন একক কাজটি দেখি। অর্ধকর্মাসন পদ্ধতিটি অনুশীলন করে দেখাও। হ্যাঁ, অর্ধকর্মাসন পদ্ধতিটি এখন অনুশীলন করে দেখাতে হবে। এই মুহূর্তে আমাকে দেখাতে হবে না, তোমরা বাড়িতে বসে অনুশীলন করবে। অতএব সামনে যাকে পাবে, বাবা মা বা বড় ভাই বোন, ছোটরা যারা আছে, তাদেরকে তোমরা এই পদ্ধতিটি অনুশীলন করে দেখাবে এবং ছোটদের কিন্তু তোমরা শেখাতে পারো। শুধু ছোটদের না, বড়দেরও দেখানো যেতে পারে, যেহেতু এটি একটি আসন, সবাই অনুশীলন করতে পারে। আর এখনকার জন্য তো আরও অনেক ভালো, কেননা এখন করোনাকালীন পরিস্থিতিতে সবাই ঘরে বসে থাকতে হচ্ছে, বেশিরভাগ সময় আর কি আমাদের সময় কাটতে চায় না। তো নিশ্চয়ই অনুশীলন করতে পারছো, অনুশীলন করতে পারবেও মনোযোগ সহকারে দেখে থাকলে। এবার আমরা দেখব অর্ধকর্মাসন অনুশীলনে কি উপকারিতা আছে। হ্যাঁ, এতক্ষণ তো আসন কিভাবে করতে হয় সেটা শিখলাম, অনুশীলন পদ্ধতি। এখন এই আসন কেন অনুশীলন করবে তোমরা, কেন এটা অনুশীলন করা দরকার, এর উপকারিতা কি, অর্থাৎ এর প্রভাবটা কি দেখি আমরা। বই নিশ্চয়ই তোমাদের কাছে আছে, বইয়ে কিন্তু এই পয়েন্টগুলো সব আছে। তোমরা বই থেকেও দেখতে পারো, এখানে ডিসপ্লেতেও দেখা যাচ্ছে। দেখো, এই আসন অনুশীলন করলে কিন্তু মেরুদণ্ড সতেজ হয়। যেহেতু মেরুদণ্ড টান টান সোজা থাকে, মেরুদণ্ড কিন্তু এটা সতেজ হয়। শরীর অনেক শিথিল হয়, অর্থাৎ নমনীয় হয়ে যায় আর কি। পেটের অভ্যন্তরীণ যে অংশগুলো সেগুলো কিন্তু সবল এবং সক্রিয় হয়। হ্যাঁ, পরিপাকতন্ত্র সহ অপর যে অভ্যন্তরীণ অংশগুলো আছে এগুলো কিন্তু সক্রিয় হয়। এরপরেই আছে আসনকারী কিন্তু অনেক বেশি প্রাণশক্তি ও সুস্বাস্থ্য লাভ করে। হ্যাঁ, মস্তিষ্ক কিন্তু শান্ত থাকে এই আসন অনুশীলনকারী। এই আসন শুধু নয়, আসলে আমরা এটা বলতে পারি যে আসন অনুশীলনকারী ব্যক্তির মস্তিষ্ক কিন্তু সাধারণ মানুষ থেকে বেশি শান্ত থাকে, যকৃৎ ভালো থাকে। এছাড়াও অজীর্ণ, অম্বল, ক্ষুধামান্দ, কোষ্ঠকাঠিন্য, আমাশয় ইত্যাদি কিন্তু দূরীভূত হয় এই অর্ধকর্মাসন অনুশীলন করলে।
হজম শক্তি বাড়ে, যেহেতু বুঝতেই পারছো যে অজীর্ণ, অম্বল, ক্ষুধামন্দ, কোষ্ঠকাঠিন্য এইসব বিষয়গুলো যদি আমাদের না থাকে তাহলে কিন্তু আমাদের পরিপাক তন্ত্র ভালোভাবে কাজ করবে এবং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই হজম শক্তি বাড়ে। পেটে বায়ু থাকলে কিন্তু তার প্রকোপ কমে যাবে। যোগীকে কিন্তু তার যোগ সাধনায় মনোনিবেশের জন্য প্রস্তুত করে দেয় এই অর্ধকূর্মাসন। কি করে? যোগীকে তার যোগ সাধনায় মনোনিবেশের জন্য পুরোপুরি প্রস্তুত করে দেয়। অর্থাৎ কোনো আসন অনুশীলনের পরে কিন্তু মানুষের মন অনেকটাই শান্ত হয়ে যায়। এজন্য যে কোনো কাজে কিন্তু আসলে মনোনিবেশ করা অনেক সহজ হয়, সেটা যোগ সাধনা হোক, পাঠভ্যাস হোক। তো আরও আছে, আরও কয়েকটি পয়েন্ট আছে, তোমরা নিশ্চয়ই বইতে দেখছো। বইটা অরিজিনাল বইটাকে তোমরা বেশি ফলো করবে। এখানে দেখো আরেকটি পয়েন্ট, হাঁপানি আর ডায়াবেটিসে বেশি কিন্তু উপকার পাওয়া যায়। এছাড়াও আছে পায়ের পেশির ব্যথা ও হাড়ের বাত, এগুলো কিন্তু এই আসন অনুশীলনের ফলে কমে যায় বা অনেকাংশে সেরেও যায়। হ্যাঁ, কাঁধের পেশির ব্যথা ভালো হয়, পেট ও নিতম্বের চর্বি কমে যায়। আমরা যদি কর্মঠ না থাকি তখন কিন্তু আমাদের শরীর স্থূল হয়ে যায়। তো আমরা যদি এই আসন নিয়মিত অনুশীলন করি তাহলে কিন্তু পেটের এবং নিতম্বের চর্বি কমে যায়। পেট ও উরুর পেশি সবল হয়, মন অনেক ধীর স্থির ও শান্ত হয়। আসন আগেই বলেছি যে আসন অনুশীলন করলে কিন্তু মানুষের মন ধীর স্থির ও শান্ত হয়ে যায় এবং সুখ দুঃখ কিন্তু তখন সমানভাবে ব্যক্তি নিতে পারে। এরপরে আছে ভাবাবেগ, ভয়ভীতি আর ক্রোধ আলগা হয়ে যায়। ভাবজনিত যে আবেগ, এই আবেগ এছাড়াও আছে ভয়ভীতি, বিভিন্ন রকম ভয়ভীতি এবং ক্রোধ, এগুলো কিন্তু অনেকটা হালকা হয়ে যায় বা আলগা হয়ে যায় বলা চলে। ক্রোধ থাকলে কিন্তু বা ক্রোধিত ব্যক্তি যদি অর্ধকূর্মাসন অনুশীলন করে, নিয়মিত অনুশীলন করার পরে দেখা যায় যে তার ক্রোধ ভাবটা আস্তে আস্তে হ্রাস পায়। আসনকারীকে আস্তে আস্তে দুঃখ যন্ত্রণা থেকে মুক্ত করে ভোগবিলাসের প্রতি উদাসীন করে দেয় এই আসন। তো এই ছিল আজকের আলোচনা। এখন যাচাইয়ের পালা। এখন আমরা দেখব যে তোমরা কতটুকু শিখলে এই পাঠটি থেকে। এখানে একটি মূল্যায়নের জন্য একটি ছোটোখাটো একটি পরীক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানে সঠিক উত্তর খাতায় লিখতে হবে। তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে প্রস্তুত? তো শুরু করা যাক, এখনই শুরু করো। অর্ধকূর্মাসন করলে মস্তিষ্ক, হ্যাঁ এখানে অপশন আছে 4টা, গরম হয়, শান্ত হয়, শিথিল হয়, অশান্ত হয়। অর্ধকূর্মাসনে বসতে হয় কিভাবে? কিভাবে বসতে হয়? তোমরা তো এতক্ষণে জেনে গেছো যে অর্ধকূর্মাসনে কিভাবে বসতে হয়, প্রথমেই দেখানো হয়েছে। এরপরে আছে অর্ধকূর্মাসনে বসলে মেরুদণ্ড কেমন থাকবে। চটজলদি উত্তরগুলো কিন্তু তোমরা খাতায় লিখে ফেলবে, এখনই তোমরা সঠিক উত্তর জানতে পারবে, সেখান থেকে কিন্তু তোমরা উত্তরগুলো মিলিয়ে নিতে পারবে। আশা করছি সবার উত্তর সঠিক হবে। পেটের বায়ু প্রকোপ কমানোর উপায় কোনটি? তো এখন উত্তর মিলিয়ে নেওয়ার পালা। দেখা যাক, অর্ধকূর্মাসন করলে মস্তিষ্ক কি হয়? শান্ত হয়। অর্ধকূর্মাসনে বসতে হয় কিভাবে? এটা সবাই জেনে ফেলেছ ইতিমধ্যে, হাঁটু গেড়ে বসতে হয়। অর্ধকূর্মাসনে বসলে মেরুদণ্ড কেমন থাকবে? সোজা থাকবে। পেটের বায়ু প্রকোপ কমানোর জন্য, এটা তো নিঃসন্দেহে তোমরা বুঝতেই পারছো যে অর্ধকূর্মাসন করা, বায়ু প্রকোপ কমানোর উপায় হলো অর্ধকূর্মাসন করা। তো এখন বাড়ির কাজের পালা। এখানে তোমার জন্য একটি বাড়ির কাজ, অর্ধকূর্মাসনের সুবিধাগুলো খাতায় লেখো। এটি কিন্তু অবশ্যই করতে হবে। পাশাপাশি এই অধ্যায়ের অপর প্রশ্নগুলো যেগুলো তোমার মূল বইতে দেওয়া আছে, এগুলো কিন্তু অনুশীলন করতে হবে, অতি অবশ্যই অনুশীলন করতে হবে। আর এটি অবশ্যই খাতায় লিখতে হবে। পরবর্তী ক্লাসের পূর্বেই কিন্তু আমি বাড়ির কাজ সম্পর্কে তোমাদের কাছে জানতে চাইব।
অতএব এটি অবশ্যই তোমরা যথাসময়ে করে ফেলবে। অর্ধকুর্মাসনের সুবিধাগুলো খাতায় লিখবে। প্রয়োজনে তোমরা বন্ধুদের কাছ থেকেও শেয়ার করতে পারো যে সে কতগুলো লিখলো, তুমি কিভাবে লিখলে। তো এই ছিল আজকের আলোচনা, এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সকলকে আরও একবার ধন্যবাদ।